কাহিনী হলো সাতপুরা গ্রামের, যেটা এমনিতে তো খুব মিষ্টি আর ভালো গ্রাম ছিল, কিন্তু কে জানতো যে তাড়াতাড়ি এই গ্রামে ভূতের আক্রমণ হতে চলেছে। আসলে একদিন রাতে সাতপুরা গ্রামের রামু প্রতিবেশী গ্রাম থেকে নিজের বাড়ি আসছিল। প্রতিবেশী গ্রাম থেকে সাতপুরা আসার রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে ছিল। সেই রাত্রিবেলা রামু নেশায় ছিল, আর যেই মাত্র সে জঙ্গলে ঢোকে তক্ষুনি সে দেখতে পায় যে জঙ্গলের ঠিক মাঝখানে ও একটা পুরনো রকমের আর খুব খারাপ অবস্থায় ট্রেন দাঁড়িয়েছিল। আরে দূর বাবা, এই রাস্তাটা তো আমার বাড়ি আমার এলাকার দিকে যাচ্ছে, কিন্তু এই ট্রেনটা আমার এখানে কি করে এলো? নেশার অবস্থায় রামু কিছুই বুঝতে পারছিল না। সে ট্রেনের কাছে পৌঁছায়। আরে ধুর বাবা, এটা তো সেই ট্রেনটাই যার ব্যাপারে ভূত নিয়ে ভয় দেখাতো। মিথ্যে কথা ছিল, সব মিথ্যে। আমি তো এখনই ভেতরে গিয়ে ঢুকবো, দেখি তো ভেতরে আত্মা আছে কিনা। নেশার অবস্থায় রামু ট্রেনের দরজাটা খুলে দেয়। তক্ষুনি ভেতরে একটা ঠান্ডা হাওয়ার ঝোঁকা আসে, আর তার সাথেই একটা ভয়ঙ্কর চিৎকারও, এখান থেকে চলে যা, চলে যা। কে? আরে আর কি মেরো না, আমার কিন্তু হাসি পাচ্ছে না। তুই বুঝতে পারবি না, চলে যা। তক্ষুনি একটা সাদা ছায়া সিটের মাঝখান দিয়ে চলে আসে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও গো, ভূত ভূত! সেই ছায়াটা দেখে রামু ভয় পেয়ে ওঠে, আর সে উল্টো পা ট্রেন দিয়ে পালায়, গাছের সাথে ধাক্কা খায়, কাদায় পড়ে যায়, আর যে কোনো রকম ভাবে গ্রামে পৌঁছায়। পরের দিন গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে যে রামু রাত্রিবেলা ভূতিয়া ট্রেনের কাছে গেছিল আর কোনো ভূতনির আওয়াজ শুনেছিল, আর পুরো গ্রামে ভয়ের চোটে চর্চা শুরু হয়। শুন ভাই, আমি তো ঠিক করেই নিয়েছি, কাল থেকে মদ টদ খাওয়া সব বন্ধ। কি জানি বাবা, রামুর পরে যদি কখনো আমার নাম্বার চলে আসে তাহলে। আর ওই পেতনির প্রেমের ছায়া যদি আমার গায়ের উপরে পড়ে তখন কি হবে? হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, কাল থেকে আমারও মদ টদ খাওয়া সব বন্ধ। ব্যাস হয়ে গেল গন্ডগোল। রামুর সাথে হওয়া ঘটনার পর গ্রামে একটা ভয়ের আবহাওয়া ছড়িয়ে পড়ে। বাচ্চারা বিকেল হতেই বাড়ি ফিরে আসতো। এখন তো ভূতিয়া ট্রেন সবার জন্য একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে। একদিন রাত প্রতিবেশী গ্রাম থেকে ফেরত আসার সময় রোহিত আসছিল বাইকে। যখন সে জঙ্গলের কিনারা দিয়ে যাচ্ছিল, তার বাইক হঠাৎ থেমে যায়। রাত্রি 1টা বাজছিল। ওফ, এত রাত্রিবেলা বাইকটা বন্ধ হয়ে গেল। আর এটা এখনই হবার ছিল যত সব। সে বাইক স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন খারাপ হয়ে গেছিল। হেরে গিয়ে সে হেঁটেই গ্রামের দিকে রওনা দেয়, কিন্তু তক্ষুনি সে জঙ্গলের দিক থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, যেন কেউ ফুসফুস করছিল। এটা আবার কি? আরে ওখানে কি কেউ আছে নাকি? সে নিজের পা জঙ্গলের দিকে ঘুরিয়ে দেয়। জঙ্গলে ঘন অন্ধকার ছিল, কিন্তু সে নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর সে আবার সেই আওয়াজ শুনতে পায়। যেই মাত্র সে গাছের আড়াল দিকে তাকায়, সে দেখতে পায় সেই ভূতিয়া ট্রেন। ট্রেনের কাছে দুজন দাঁড়িয়েছিল, একটা পণ্ডিত আর একটা বয়স্ক লোক। দুজনই আস্তে আস্তে কিছু একটা বলছিল। এরা সবাই এখানে করছেটা কি এত রাত্রিবেলা, সেটা ওই ট্রেনের সামনেতে? রোহিত চুপচাপ গাছের আড়ালেই লুকিয়ে থাকে, আর কিছুক্ষণ পর আওয়াজ না করে সে ওখান থেকে চলে যায় আর তাড়াতাড়ি বাড়ির দিকে যায়। পরের দিন সকালে রোহিত নিজের গ্রামের বাস স্টপের কাছ দিয়ে নিজের একটা ছোট্টবেলার বন্ধু প্রিয়ার সাথে দেখা করে। প্রিয়া, তোমার সাথে আমার কিছু বিশেষ কথা রয়েছে, খুব অদ্ভুত ব্যাপার রয়েছে। আরে কি হয়েছে, এত চিন্তিত কেন লাগছে তোকে? কালকে রাত্রে জঙ্গলে আমার বাইকটা বন্ধ হয়ে গিয়েছিল। যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন আমি শব্দ শুনতে পাই। যখন আমি ওখানে গেলাম তখন ওখানে গিয়ে দুজন ছিল, একজন পণ্ডিত আর একজন বয়স্ক একটা লোক। ওরা লোক তো ওই ট্রেনটাকে নিয়ে কিছু একটা করছিল, জানো তো? কি? এটা তো সেই ট্রেন যার কাছে কেউ যায় না। তুই কি সত্যি দেখেছিলি? হ্যাঁ, আরে আমি এসব নিজের চোখে দেখেছি। তাহলে আমাদেরকে ওখানে যাওয়া উচিত তো। যদি ওই ট্রেনটা আজও কোনো রহস্য দিয়ে আছে তাহলে জানা উচিত তো। হ্যাঁ, এখন এই রহস্যটা আমাদেরকে ভেদ করতেই হবে। ঠিক হয়ে গেল, আজ রাত্রিবেলা আমরা পুরনো রেল ইয়ার্ডে গিয়ে দেখব যে আসলে ওখানে কি হচ্ছে।
এখন কাহিনী একটা নতুন মোড়ে পৌঁছেছে। রোহিত আর প্রিয়া এখন সেই রহস্যময়ী ট্রেনের গুপ্তটা জানতে চেষ্টা করছিল। রোহিত আর প্রিয়ার জিজ্ঞাসা এখন জেদে পরিণত হয়। গত অনেক সপ্তাহ ধরে ওরা সাতপুর গ্রামের পুরনো সরকারি লাইব্রেরিতে বই পড়ত, ইতিহাসের পেজ দেখত আর গ্রামের পুরনো নকশা দেখে সেই রহস্যময়ী ট্রেনের ব্যাপারে জানতে চেষ্টা করছিল। ইতিহাসের এত মোটা মোটা বই, কিন্তু কোনো বইয়েই ওই ট্রেনের কথা লেখা নেই। এটা কি শুধু একটা ভ্রম? আর এটা কোনো ভুল ধারণা হতেই পারে না প্রিয়া। আমি নিজের চোখে পণ্ডিত আর ওই বয়স্ক লোকটাকে ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে। দুজনেই হার মানল না। প্রত্যেক দিন তারা জঙ্গলে যেত, ট্রেনেও কিছু হতো না, আর তারা দুজন কিছুই জানতে পারল না। আস্তে আস্তে রাত আরো রহস্যময়ী হতে শুরু করে, আর জঙ্গল যেন আরো গভীর হয়ে ওঠে। কিন্তু একদিন পূর্ণিমার রাতে আকাশ পুরো চাঁদের আলোতে ভরেছিল। জঙ্গলের ছায়া আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। রোহিত আর প্রিয়া একবার আবার ট্রেনের কাছে পৌঁছায়, আর এইবার ট্রেনের কাছে ওই দুটো লোকই ছিল। ওই যে, ওরা দুজন আবার এসেছে। চ, আজকে আমরা কথা বলেই দেখব, ঠিক আছে? তারা পা টিপে টিপে এগিয়ে যায় আর সোজা ট্রেনের কাছে পৌঁছে দুজনের কাছে পৌঁছে যায়। পণ্ডিত মন্ত্র পড়ছিল আর বয়স্ক লোক ধ্যানমগ্ন ছিল। নারায়ণ, আপনারা দুজন বারবার এখানে এসে কি করেন বলুন তো? এই ট্রেনটাকে কি আপনারাই নিয়ে এসেছেন? এসব চলছেটা কি এখানে? রোহিতের কথা শুনে বয়স্ক লোক খুব অবাক হয়, কিন্তু সে রোহিতকে কিছুই বলে না। বাবা, তোমাকে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এই কথা বেশ পুরনো আর খুব গম্ভীর ব্যাপার, বুঝলে? আমরা সত্যি জানতে চাই, আর চুপ করে থাকা যাবে না। হ্যাঁ, আর যদি বলতে না পারেন তাহলে দেখে নেবেন, এলাকাবাসীদেরকে ডাকবো আমরা, পুলিশকে ডাকবো আমরা, আর আপনাদের সব খেলা সবার সামনে নিয়ে চলে আসবো। রোহিত আর প্রিয়ার কথা শুনে দুজনে ভয় পেয়ে যায়। বয়স্ক লোক একটা গভীর শ্বাস নেয় আর বলে, ঠিক আছে, এখন তোমরা দুজন আমাদের ব্যাপারে তো জানতে পেরেছো, তাহলে শোনো, এই ট্রেনটা আসলে একটা ছলনা, বুঝলে? একটা দরজা রয়েছে যেটা অন্য জগতের সাথে জড়িত। কিরকম পৃথিবী? রাজা কর্ণের জগৎ। রাজা কর্ণ যে সপ্তপুরের উপরে রাজত্ব করত না, তার মহলের দরজা এই ট্রেনের সাথে লুকিয়ে রাখা আছে। তার মানে এই ট্রেনটা আসলে একটা দরজা, একটা মহল পর্যন্ত নিয়ে যায় যেটা। হ্যাঁ। রোহিতের প্রশ্নে সেই বয়স্ক লোকটা ট্রেনের দরজা খুলে দেয়, আর চমৎকার হয়ে যায়। সেই দরজা আসলে একটা বিশাল বড় মহলের দিকে যাচ্ছিল, যেটা দেখে রোহিত আর প্রিয়া অবাক হয়। এই হলো সেই মহল, রাজা কর্ণের মহল। আসলে রাজা কর্ণর মহল ভব্য ছিল, এতটাই ভব্য ছিল যে দেশ বিদেশ থেকে রাজারা এটাকে পাওয়ার জন্য ছটফট করত, যাতে রাজার প্রিয় বন্ধুরা রাজা ময়ূরের নামও জড়িত ছিল। সেও তো এটাকে পেতে চেয়েছিল, সেই জন্য ও নিজের বন্ধুর সাথেই মোকাবিলা করে, যাতে রাজা কর্ণ মারা যায় আর ময়ূর মহলটা কেড়ে নেয়। আর যেই ও মহলে ঢুকে পড়ে না, ওর অদ্ভুত ধরনের একটা রোগ হয় আর ও মারা যায়। কি সত্যি নাকি? হ্যাঁ, আর দেখতে দেখতে এই বুক ফুলিয়ে থাকা মহলটা ভাঙাচোরা হয়ে যায়। পরের দিকে রাজা কর্ণের বংশধররা মিলে এটা আর কাউকে ছুঁতে দেয়নি, বুঝেছো? আর আমরা সেই প্রথাকেই পালন করে চলেছি, বুঝলে? আমি তোমাদের দুজনের সামনে এই যে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি না, আমিও সেই পূর্বপুরুষদেরই। আমার পূর্বপুরুষরা এই প্রতিজ্ঞাই করেছিল, যতক্ষণ না ভালো সময় আসবে এই মহলের রহস্য কখনো কাউকে যেন না বলি। সেই জন্য আমরা ভুতুরে ট্রেনের গুজব ছড়িয়ে দিই, যাতে লোকেরা একে ভয় পায় আর এর থেকে দূরে থাকে। রাজা কর্ণ আর তার মহলের রহস্য শুনে তারা দুজনই প্রচন্ড অবাক হয়ে যায়। কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত হয়ে যায়, কিন্তু সেই বয়স্ক লোকটার নিজের পূর্বপুরুষদের প্রতি যেই নিষ্ঠা ছিল, সেটা দেখে রোহিত বলে ওঠে, সত্যি এই সবকিছু বেশ অদ্ভুত আর গুরুতর ব্যাপার, কিন্তু সত্যি বলতে আপনাদের এই নিষ্ঠা আমার মন জিতে নিয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই রহস্য আমরা কারোর সামনে প্রকাশ করবই না। আজকে রাত্রে যা কিছু আমরা শুনলাম, এই ব্যাপারে আমরা কোনোদিনও কারোর সাথে আলোচনা করব না। হ্যাঁ, রোহিত ঠিক বলছে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। রোহিত আর প্রিয়ার মুখ থেকে রহস্যকে রহস্য রাখার কথা শুনে পণ্ডিত আর বয়স্ক লোকটা নিঃশ্বাস ফেলে শান্তির। পণ্ডিত মশাই নিজের মন্ত্রজাপ পূরণ করেন আর সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। আর এইভাবে সাতপুর গ্রামের মাঝখানে দাঁড়ানো রহস্যময়ী ট্রেনের রহস্যই থেকে যায়।